সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকের ক্লাসের টপিক হলো রাইটিং টাস্ক 1 পাই চার্ট। পাই চার্ট রাইটিং টাস্ক 1-এ আসা আরেকটা কমন টাইপের কোশ্চেন, অনেক বেশি আসে এগুলো। এজন্য আপনাদেরকে অবশ্যই এই পাই চার্ট কীভাবে লিখতে হয়, এর কোথায় কী লিখতে হয়, এর স্ট্রাকচার, বডি প্যারাগ্রাফ 1-এর স্ট্রাকচার, বডি প্যারাগ্রাফ 2-এর স্ট্রাকচার, এই স্ট্রাকচারের ভেতরে আপনারা কী লিখবেন সম্পূর্ণটা জানা প্রয়োজন। তো শুরু করা যাক। প্রথমে আমরা দেখি পাই চার্টের মূল কাজ কী, আমাদের এই পাই চার্টে কী করতে হবে, আমরা এই পাই চার্টে কী বোঝাবো। আন্ডারস্ট্যান্ডিং দি পাই চার্ট। Pie charts are often used to show proportion or percentage of a whole divided among categories. এটার মানে হলো পাই চার্টে সবসময় কোনো একটা কিছু সম্পূর্ণটা বর্ণনা করা থাকে এবং তার ভেতর থেকে গুরুত্বপূর্ণ বিষয়টাকে আমরা বর্ণনা করব। যেমন থাকতে পারে একটা দেশের বিদ্যুৎ উৎপাদন খাত, কয়লা ভিত্তিক, আমদানি ভিত্তিক, তারপর নিউক্লিয়ার বিদ্যুৎ, সম্পূর্ণটা নিয়ে হবে একটি দেশের বিদ্যুৎ উৎপাদন খাত। এটা হলো হোল, সম্পূর্ণ। এমন একটা বিষয়গুলো থাকে পাই চার্টে, সম্পূর্ণ একটা ক্ষেত্র, সম্পূর্ণ একটা বিষয় নিয়ে বিষয়ের পার্সেন্টেজ দেওয়া থাকে। ওই পার্সেন্টেজের ভিতরে আবার অনেক ক্যাটাগরি থাকে, হোল ক্যাটাগরিজ। ইউ নিড টু ডিসক্রাইব দি কি ফিচার্স। এর কি ফিচার্সগুলো ডিসক্রাইব করতে হবে। আপনারা সবাই জানেন কি ফিচার্স কি হয়। কি ফিচার্স হলো মেইন পয়েন্টসগুলো, মেক কম্পেয়ার করতে হবে। অ্যান্ড হাইলাইটিং অ্যানি নোটিসেবল টেন্স, উল্লেখযোগ্য টেন্সগুলো মেনশন করতে হবে। উল্লেখযোগ্য টেন্স মানে যেটা খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে, যেটা খুব দ্রুত কমে গেছে, এগুলো হলো নোটিসেবল টেন্স। স্ট্রাকচার, আপনারা সবাই স্ট্রাকচার জানেন। রাইটিং টাস্ক 1-এর স্ট্রাকচার সবই সিমিলার। প্রথমে আসবে ইন্ট্রোডাকশন, তারপর আসবে ওভারভিউ, তারপর আসবে বডি প্যারাগ্রাফ 1, এরপর আসবে বডি প্যারাগ্রাফ 2। আমাদের কোনো কনক্লুশন দরকার নেই, কারণ এখানে আমাদের অপিনিয়ন চাওয়া হয় না। রাইটিং টাস্ক 1-এ আমাদের অপিনিয়নের কোনো গুরুত্ব নাই, এই জন্য কনক্লুশনের কোনো প্রয়োজন নাই। ইন্ট্রোডাকশন, আমাদের প্রথমেই আসবে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আমরা কী করব? দি ইন্ট্রোডাকশন শুড প্যারাফ্রেজ দি গিভেন টাস্ক। আমাদের রাইটিং টাস্ক 1-এ যে কোশ্চেনটা থাকবে সেটাই হলো আমাদের টাস্ক, এবং সেই টাস্কটাই আমরা প্যারাফ্রেজ করব। অ্যাভয়েড কপিং দি এক্স্যাক্ট ওয়ার্ডিং। কোশ্চেনে যে ওয়ার্ডিংটা থাকবে, কোশ্চেনে যা দেওয়া থাকবে সেটা আমরা কপি করব না। এটা আমি বারবারই বলি এবং বারবার বলবো। অনেকেই কপি করে, যেটা খুবই নেগেটিভ পয়েন্ট, মার্ক কমায়। অনেকেই কপি করে বসায়, সেজন্য আমি বারবার এই জিনিসটা সতর্ক করব। এরপর আসবে ওভারভিউ। ইন দি ওভারভিউ summarize the general trends or notable differences without going into much details. মানে হলো আপনারা নোটিসেবল ট্রেন্ড, যে গুরুত্বপূর্ণ ট্রেন্ডগুলো, যেমনটা আমি আগেই বললাম, গুরুত্বপূর্ণ যেগুলো, কোনটা সবচেয়ে বৃদ্ধি পেয়েছে, কোনটা সবচেয়ে কমে গেছে, কোনটা সবচেয়ে বেশি, কোনটা সবচেয়ে কম, এগুলোই হলো নোটিসেবল ট্রেন্ডস। এটাই আমরা ওভারভিউতে বলবো, বাট এগুলো ডিটেইলস বলবো না। দিস গিভস দি রিডার অ্যান্ড ওভারঅল পিকচার অফ দ্য ইনফরমেশন ইন চার্টস। যেটা উপরে দেওয়া আছে, পাই চার্টে দেওয়া আছে, সেটা সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা পাবে যে পড়বে সে। এই ওভারভিউটা দেখেই সে সংক্ষিপ্ত একটা ধারণা পেয়ে যাবে, তার ডিটেলস পড়ার প্রয়োজন নেই। এমনভাবে লিখতে হবে ওভারভিউ। এরপর আসি বডি প্যারাগ্রাফ 1। In this paragraph, focus on the most noticeable data or the categories that stand out the most. মানে সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি যেগুলো আছে, সবথেকে বেশি প্রপোর্শনে যেগুলো আছে, পরিমাণে যেগুলো আছে, সেগুলোই আসবে বডি প্যারাগ্রাফ 1-এ। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন, সেগুলোতেও দেখবেন সেম কাজ করা হয়। বডি প্যারাগ্রাফ 1-এ এবং 2-তে গ্রুপ করা হয়। সবথেকে বেশি যেগুলোতে আছে সেগুলো আসবে বডি প্যারাগ্রাফ 1-এ, সবথেকে কম যেগুলো সেগুলো আসবে বডি প্যারাগ্রাফ 2-তে। Categories that stand out the most. Typically, you want to highlight the largest and smallest segments or any major changes. সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো এর ভেতরে বর্ণনা করব। সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন, সবথেকে বেশি এবং সবথেকে কম, সবথেকে মানে হাইয়েস্ট, লোয়েস্ট, এগুলো আসবে বডি প্যারাগ্রাফ 1-এ। সবথেকে মেজর চেঞ্জেসগুলো বডি প্যারাগ্রাফ 1-এ, এবং ছোটো ছোটো পরিবর্তন, নো চেঞ্জ, স্টেবল, এগুলো আসবে বডি প্যারাগ্রাফ 2-তে। স্ট্রাকচার অফ বডি প্যারাগ্রাফ 1, প্রথমে আসে টপিক সেন্টেন্স, এরপর এক্সপ্লেনেশন, তারপর লিঙ্কিং সেন্টেন্স। লিঙ্কিং সেন্টেন্স কেন ব্যবহার করা হয়? পরবর্তী প্যারাগ্রাফটার সাথে
প্রথম প্যারাগ্রাফটাকে সংযুক্ত করার জন্য। এরপর আসি বডি প্যারাগ্রাফ 2। ইন দি সেকেন্ড বডি প্যারাগ্রাফ ডিসক্রাইব আদার ইম্পর্টেন্ট থিংস ইনক্লুডিং স্মলার ক্যাটাগরিজ, যে আদার যেগুলো বাকি আছে সেই টেনগুলো ব্যাখ্যা করব। স্মলার ক্যাটাগরিজ ছোটো ছোটো ক্যাটাগরিজগুলো, অর লেস প্রমিনেন্ট ডাটা কম গুরুত্বপূর্ণ ডাটাগুলো বর্ণনা করব বডি প্যারাগ্রাফ 2তে। ইউ মাইট অলসো মেনশন ক্যাটাগরিজ দ্যাট শো লিটল অর নো চেঞ্জ, যেগুলো পরিবর্তন নেই বা কম পরিবর্তন, সেগুলো আসবে বডি প্যারাগ্রাফ 2তে। স্ট্রাকচার অফ বডি প্যারাগ্রাফ 2, স্ট্রাকচারে কী আসবে? প্রথমে আসবে টপিক সেন্টেন্স, এরপর আসবে এক্সপ্লেনেশন, এরপর আসবে এক্সাম্পল কেন? কারণ আমাদের তো কনক্লুশন নেই। এক্সাম্পল দেওয়া মানে আমাদের গ্রাফটা যে এখানে শেষ হচ্ছে সেটা বোঝাচ্ছি। এক্সাম্পল দিয়ে আমরা গ্রাফ শেষ করব। একটা এক্সাম্পল কোশ্চেন দেখি এবং এটা সলভ করব। The charts below show the proportion of the energy produced from different sources in country between 1985 and 2003. এখানে এনার্জি তৈরি করার সোর্সগুলো নিয়ে আলোচনা হবে, কোন সোর্স থেকে কত পার্সেন্ট এনার্জি আসে 1985 সাল থেকে 2003 সাল পর্যন্ত। সামারাইজ দি ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দি মেইন ফিচার্সগুলো বর্ণনা করে মেক কম্প্যারিজন হোয়ার রিলেভেন্ট, যেখানে প্রয়োজন সেখানে মেইন ফিচার্সগুলো ব্যাখ্যা করতে হবে। তো এটা 1985 সালের পাই চার্ট, এটা 2003 সালে। 1985 সালে সবথেকে কম পরিমাণ ব্যবহৃত হতো রিনিউয়েবল এনার্জি, সবথেকে বেশি ছিল অয়েল 52%, ন্যাচারাল গ্যাস ছিল তৃতীয় অবস্থানে 13%, নিউক্লিয়ার এনার্জি ছিল 22%, কয়লা ছিল 8%, হাইড্রোজেন ছিল 4%। 2003 সালে কী হয়েছে? রিনিউয়েবল এনার্জির পরিমাণ বেড়েছে 4%, অয়েলের ইউজ কমেছে 39% হয়ে দাঁড়িয়েছে, নিউক্লিয়ার এনার্জি এখন 17%, হাইড্রোজেন 4%, কোল 13%, কোলের ইউজ বেড়েছে, ন্যাচারাল গ্যাসের ইউজ বেড়েছে 23%, 10% বেড়ে গেছে। এবার আমরা সমাধানে যাই। আমরা প্রথমে ইন্ট্রোডাকশন। দি টু পাই চার্টস ইলাস্ট্রেটের বদলে আমরা অনেক কিছুই সিনোনিম হিসাবে ইউজ করতে পারি। দি পাই চার্ট শোস, দি পাই চার্ট ইলাস্ট্রেটস, দি পাই চার্ট ডেমনস্ট্রেট, এই সকল সিনোনিমস ইউজ করতে পারি। দি পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ এনার্জি জেনারেটেড ফ্রম ভেরিয়াস সোর্সেস ইন এ কান্ট্রি ইন 1985 অ্যান্ড 2003। আমরা কিন্তু প্যারাফ্রেজ করেছি, আমরা কোশ্চেনে যা আছে সেটাই কিন্তু বলেছি, বাট একটু অন্য ভাষায়। এখানে আমাদের সাল বলেছি, সবটাই বর্ণনা হয়েছে, এটাই হলো প্যারাফ্রেজ। আপনারা বুঝতে পারছেন, এভাবেই প্যারাফ্রেজ করতে হবে। আমরা সিনোনিমস ইউজ করব। ওভারভিউতে আপনারা যদি এই ওভারঅলটা ইউজ করেন অনেক বেশি সুন্দর হয়। ওভারঅল মানেই সম্পূর্ণতে কী বলছে সেটা বোঝাচ্ছে। ওভারঅল অয়েল রিমেইন দি লার্জেস্ট সোর্স অফ এনার্জি ইন বোথ ইয়ার্স। 2 বছর আমরা কিন্তু দেখেছি, দুইটা সময়ের ভিতরেই সবথেকে বেশি পরিমাণে ইউজ হতো অয়েলের পরিমাণ অবশ্যই কমেছে, বাট তারপরেও সেটা সবচেয়ে বেশি ছিল। বোথ ইয়ার্স দো দি শেয়ার ড্রপড সিগনিফিকেন্টলি, এর অনেক বেশি পরিমাণে কমে গেছে 2003 সালে, বাট সবচেয়ে বেশি ছিল। Meanwhile, the proportions of energy from natural gas, coal and renewable sources increased. এখানে বৃদ্ধি পেয়েছে কোনটা? ন্যাচারাল গ্যাসের পরিমাণ ইউজ বেড়েছে, কোলের ইউজ বেড়েছে, অ্যান্ড রিনিউয়েবল সোর্সের ইউজ বেড়েছে, এই দুটা বৃদ্ধি পেয়েছে। Increased with natural gas showing the most significant rise. ন্যাচারাল গ্যাস সবচেয়ে বেশি পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যেমন 10% বৃদ্ধি পেয়েছে। এবার আসি বডি প্যারাগ্রাফ 1। In 1985, oil made up 52% of energy produced. যেমনটা বলেছি, সবথেকে বেশি পরিমাণগুলো আসবে বডি প্যারাগ্রাফ 1-এ, 52%, মেকিং ইট দি ডমিনেন্ট সোর্স অফ এনার্জি। এটা ছিল ডমিনেন্ট সোর্স, মানে অন্যগুলোর উপরে, সবার উপরে। However, by 2003, it has dropped to 39%. On the other hand, natural gas saw a significant increase. বৃদ্ধি পেয়েছে কোনটা? ন্যাচারাল গ্যাস, from 13% in 1985 to 23% in 2003. আমরা ন্যাচারাল গ্যাসের বর্ণনা দিয়েছি। বিকামিং এ মাস মোর প্রমিনেন্ট এনার্জি সোর্স, এটা দ্বিতীয় প্রমিনেন্ট সোর্স হয়ে দাঁড়ায়। অ্যাডিশনালি কোল প্রোডাকশন গ্রিউ ফ্রম 8% to 13%, কোলের প্রোডাকশনও কিন্তু বেড়েছে ওভার দি সেম পিরিয়ড, সমসাময়িকে। এবার আসি বডি প্যারাগ্রাফ 2। Nuclear energy was the second largest
এনার্জি সোর্স আমরা কিন্তু দেখেছি 1985 সালে সেকেন্ড লার্জেস্ট এনার্জি সোর্স ছিল নিউক্লিয়ার এনার্জি, বাট এখন হয় 2003 সালে এসে দাঁড়ায় ন্যাচারাল গ্যাস। 1985 accounting for 22% of production, but this figure declined slightly to 17% by 2003. The contribution of hydrogen remained constant. আমরা কিন্তু দেখেছি স্টেবল ছিল কোনটা, হাইড্রোজেন গ্যাসের পরিমাণ স্টেবল ছিল। হাইড্রোজেন গ্যাস 1985 সালেও ছিল 4%, 2003 সালেও ছিল 4%। সো যেগুলোর পরিবর্তন হবে না, কম পরিমাণে পরিবর্তন হবে, যেগুলো খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়, সেগুলো আসবে সেকেন্ড বডি প্যারাগ্রাফে। কনস্ট্যান্ট অ্যাট 4% অ্যাক্রস বোথ ইয়ার্স, 2 বছরেই সেম ছিল। Meanwhile, renewable energy source saw a modest increase, growing from just 1% in 1985 to 4% in 2003। যেমনটা আমি বললাম যে সবথেকে কম যার পরিবর্তন হয়েছে সেটাও আসবে সেকেন্ড বডি প্যারাগ্রাফে। যেমন এখানে রিনিউয়েবল এনার্জি 1985 সালে ছিল 1%, 2003 সালে এসে দাঁড়ায় 4%। এটা কিন্তু একটা খুবই কম পরিমাণে বৃদ্ধি, স্লাইটলি। সো এইভাবে আমাদের সেকেন্ড বডি প্যারাগ্রাফ শেষ করব। এখানে কিন্তু আমরা এক্সাম্পলও দিছি, এগুলোই কিন্তু এক্সাম্পল। আপনারা অনেকে ভাবতে পারেন কোথায় এক্সাম্পল, কোথায়, এগুলোই এক্সাম্পল। এবার আসি কিছু অ্যাডিশনাল টিপস। ইউজ ফ্রেজেস। আমি প্রত্যেকটা ভিডিওতেই নতুন নতুন কিছু ফ্রেজ দিয়ে আপনাদের ছোটো ছোটো করে কিছু ফ্রেজ শেখাই, যাতে আপনারা আরও বেশি সুন্দর করে লিখতে পারেন। এই সকল ফ্রেজ ইউজ করবেন যাতে যে রিডার সে বুঝতে পারে আপনি একজন এক্সপার্ট ইউজার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আপনি যে ভালোভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে পারছেন। এই সকল ফ্রেজ দিয়েই তার প্রমাণ, কারণ যে ফ্রেজ ইউজ করতে পারে সে অবশ্যই প্রফিশিয়েন্ট ইন ইংলিশ। সো আমাদের প্রথম, মেড আপ, অ্যাকাউন্টেড ফর, represented, comprised। এবার আসি কম্পেয়ার ডিফারেন্ট পিরিয়ডস। বিভিন্ন পিরিয়ডকে আমরা কম্পেয়ার করব। বিভিন্ন পিরিয়ড, টাইম পিরিয়ড 1985, 2003 এই দুইটাকে আমরা কম্পেয়ার করব। আমরা দুইটার বর্ণনা তো দিচ্ছি, আমরা 1985 সালে কোনটা বেশি ছিল, কোনটা কম ছিল, কোনটা বৃদ্ধি হয়েছে, কোনটা হ্রাস পেয়েছে, কোনটা স্লাইটলি বৃদ্ধি পেয়েছে, কোনটা কম পরিমাণে বৃদ্ধি পেয়েছে, কোনটা স্টেবল ছিল, সবটাই আমরা বর্ণনা করেছি। বাট আমাদের কিন্তু শুধু বর্ণনা করাটাই যথেষ্ট নয়, আমাদেরকে 1985 এবং 2003 এই দুইটা সালকে কম্পেয়ার করতে হবে। দুইটা সালের ভেতরে ডিফারেন্স কম্পেয়ার করতে হবে। compare different periods, compare how each category's proportion changed over time। দুইটা জিনিস কীভাবে সময়ের সাথে পরিবর্তন হলো। যেমন অয়েল সবচেয়ে বেশি ব্যবহৃত হতো, বাট সেটা কমে কী হয়েছে 39%-এ দাঁড়িয়েছে। সাথে অন্যগুলো যেমন ন্যাচারাল গ্যাসের পরিমাণ বৃদ্ধি, ন্যাচারাল গ্যাস ইউজের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। 1985 সালে দ্বিতীয় প্রমিনেন্ট সোর্স ছিল নিউক্লিয়ার এনার্জি, সেটা পরিবর্তন হয়ে 2003 সালে দ্বিতীয় প্রমিনেন্ট সোর্স হলো, দ্বিতীয় প্রমিনেন্ট সোর্স কোনটা ছিল, ন্যাচারাল গ্যাস। এটা হলো কম্প্যারিজন। আপনাদেরকে কম্পেয়ার করতে হবে। আমরা শুধু ডিসক্রাইব করব না, আমাদের কাজ কিন্তু শুধু ডিসক্রাইব করা নয়, এটা আইএলসের রাইটিং টাস্ক। সো আমাদের কাজ শুধু ডিসক্রাইব করা নয়, আমাদেরকে অবশ্যই আরও কম্পেয়ার করতে হবে, দুইটা টাইম পিরিয়ডকে কম্পেয়ার করতে হবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কীভাবে আমরা এই রাইটিং টাস্ক 1-এর পাই চার্টটা সলভ করব। পাই চার্ট কিন্তু সলভ করা খুবই ইজি, আরও ইজি হবে যদি আপনারা এটা বুঝে থাকেন। আপনারা যদি পুরো ক্লাসটা দেখেন এবং বুঝতে পারেন তাহলে আরও ইজি হবে। এখানে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এইভাবে স্ট্রাকচারগুলো ফলো করা, কোথায় কী লিখতে হবে সেগুলো ফলো করা, এই ফ্রেজগুলো ইউজ করবেন। এগুলো আপনার লেখাকে আরও সুন্দর করবে, তথ্যবহুল করে তুলবে। আশা করি আপনাদের আমার ক্লাস ভালো লেগেছে অ্যান্ড সবাই বুঝতে পেরেছেন। সো আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্তই। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর নোটিফিকেশনস।